উত্তরাখণ্ডের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। এই পর্বে আমরা দেখব মানা গ্রামের ব্যাস গুহা ও গণেশ গুহা, যেখানে বসে পুরাণ ও মহাভারত লেখা হয়েছিল। এছাড়া আমরা দর্শন করব সরস্বতী নদীর উৎসস্থল ও ভীমপুল। তাহলে দেখতে থাকুন তিব্বত সীমান্ত ঘেঁষা ভারতের শেষ গ্রাম মানা গ্রাম। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সময় সকাল 9টা। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যে। আজ আমরা চলেছি বদ্রীনাথ থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে থাকা ভারতের শেষ গ্রাম মানা গ্রামের উদ্দেশ্যে। মহাভারতের অনেক কাহিনী এই গ্রামের সাথে জড়িয়ে রয়েছে। মানা গ্রাম ঘুরে দেখার সাথে সাথেই আপনাদের সাথে শেয়ার করব সেই সব কাহিনী। গাড়ি নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করলাম মানা গ্রামের সীমানায়। এই গ্রামের একটা রাস্তা পাহাড়ের উপর দিকে চলে গেছে, যে রাস্তায় শুধু সেনাদের গাড়ি চলাচল করে। আমরা নিচের রাস্তা ধরেই এগিয়ে চললাম। অবশেষে মানা গ্রামের সামনে এসে গাড়ি থেকে সবাই নেমে পড়লাম। গ্রামের ভিতর গাড়ি নিয়ে যাওয়া যায় না, তাই মানা গ্রাম ঘুরে দেখতে হলে পায়ে হেঁটে অথবা পিঠু নিয়ে ঘুরতে হবে। আমরা চললাম পায়ে হেঁটেই। গ্রামে প্রবেশ করেই ব্রেকফাস্টের জন্য মাউন্ট ভিউ ক্যাফেতে ঢুকে পড়লাম। জল খেয়ে দেখাচ্ছি আমি। আরে জল খেয়ে দেখাও, গ্লাস ঢোকে দেখাও। খুব ঠান্ডা। আমরা কালকে যেখানে দুপুরবেলা খেলাম ওর কাছাকাছি ওর বাড়ি, কালকে বলছিলাম ওখান থেকে এখানে খাবার জন্য বিভিন্ন রকম অপশান রয়েছে। আমরা দোসা আর ছোলে বাটুরে দিয়ে আমাদের ব্রেকফাস্ট সারলাম। মানা গ্রামের মহিলাদের একটা বড় অংশ বিভিন্ন রকম উলের পোশাক তৈরি করে থাকেন। এখানে একটা বিষয় ভীষণভাবে নজর কাড়ে, তা হলো এখানকার অধিকাংশ দেওয়ালেই কিছু না কিছুর ছবির আঁকা রয়েছে। চলতে চলতে আমরা এসে পৌঁছালাম গণেশ গুহায়। ভিতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকেই আপনাদের দেখালাম। বলা হয় এই গুহাতে বসেই নাকি গণেশ মহাভারত লিখেছিলেন। গণেশ গুহা দর্শন করে এগিয়ে চললাম পরের গন্তব্য ব্যাসদেবের গুহা দর্শনে। এই গুহাতে বসেই ব্যাসদেব মহাভারতের কাহিনী গণেশকে বলেছিলেন, যা শুনে শুনে গণেশ লিখেছিলেন মহাভারত।
গুহার সামনেই রয়েছে ভারতের শেষ চায়ের দোকান। যাই হোক, আমরা এগিয়ে চললাম আরও কাছ থেকে গুহার দর্শন করতে। এই গুহা 5330 বছরের পুরনো। ভিতরে ছবি তোলা নিষেধ থাকায় আপনাদের দেখানো গেল না। গুহার মধ্যে শ্রী বেদব্যাসের একটা মূর্তি রয়েছে। অনেকটা বইয়ের পাতার মতন উপরের এই পাথরটাকে বলা হয় ব্যাসপুঁথি। আমরা গণেশ গুহা, ব্যাস গুহা দর্শন করে চললাম পরের দর্শনীয় স্থানের দিকে। নিচ দিয়ে বয়ে চলেছে সরস্বতী নদী। এই নদীর উৎপত্তি স্থলও এখানেই রয়েছে। সরস্বতী নদীর উৎস কাছেই রয়েছে ভীমপুল। চলুন সেদিকেই যাওয়া যাক। এখানে যেতে যেতে সরস্বতী নদীর কাহিনীটা একটু জানিয়ে রাখি। কথিত আছে, অতীতে এই স্থানে ব্যাসদেব ধ্যান করার সময় নদীর তীব্র গর্জনে তিনি ধ্যানে মনোযোগ দিতে পারছিলেন না। সেজন্য তিনি মা সরস্বতীকে অভিশাপ দিয়েছিলেন, যার কারণে সরস্বতী নদীর উৎসস্থলেই নদীর সমাপ্তি ঘটে। এখানে নদীটি উৎসস্থল থেকে আনুমানিক 1 কিলোমিটারের মতো যাওয়ার পরই অলকানন্দা নদীতে পতিত হয়েছে এবং তার সমাপ্তিও ঘটেছে। সরস্বতী নদী নিয়ে আরও একটা কাহিনী শোনা যায়, যা মহাভারতের সঙ্গে জড়িত। পাণ্ডবরা কুরুক্ষেত্রের যুদ্ধে ভাইদের হত্যার কারণে যে পাপ করেছিলেন, মহাদেবের দর্শন পেয়ে সেই পাপ থেকে মুক্তি লাভের পর এই মানাগ্রাম হয়েই স্বর্গের পথে এগিয়েছিলেন। যাওয়ার পথে এই স্থানে সরস্বতী নদীর জন্য তাদের পথ আটকে যায়। তখন ভীম বিরাট একটা পাথর খণ্ডকে এই নদীর উপর ফেলে রাস্তা বানিয়ে স্বর্গের পথে এগিয়ে যান। সেই শিলা দ্বারা নির্মিত ব্রিজই বর্তমানে ভীমপুল নামে পরিচিত। পুরনো কাহিনী যাই হোক না কেন, চলুন আপনাদের সেই প্রাচীন সরস্বতী নদীর উৎস আর ভীমশিলা দর্শন করাই। অবশেষে আমরা এসে পৌঁছালাম সরস্বতী নদীর উৎসস্থলে। এটাই হলো সরস্বতী নদীর উৎপত্তি স্থান। উৎসস্থলের পাশেই রয়েছে সরস্বতী মন্দির, যেখানে এখনও নির্মাণ কাজ চলছে। এই মুহূর্তে আমরা ভীমপুলের উপর দিয়ে নদীর অপর প্রান্তের দিকে যাচ্ছি। আসুন নদীর ওপারে পৌঁছে আরও ভালোভাবে দর্শন করি ভীমপুলের। এটাই সেই ভীমপুল, যে পুল পার করে পাণ্ডবরা স্বর্গের পথে এগিয়েছিলেন। নদী পেরিয়ে অপর প্রান্তে রয়েছে দ্রৌপদীর মন্দির। স্বর্গে যাওয়ার সময় দুর্গম পথে ভীমশিলা পার করার পরেই এই স্থানে দ্রৌপদী মারা যান। মন্দিরের দরজা এই মুহূর্তে বন্ধ রয়েছে, তাই দর্শন করা গেল না। আমাদের আজকের ভ্রমণ এখানেই শেষ হয়ে যেতে পারত, তবে এরপর যা হতে চলেছে তা আমাদের টিমের সকলের কাছেই ছিল অজানা। যে খবরটা আমি এখন ওদের জানাতে চলেছি, আর আপনারা দেখবেন তা আগামী পর্বে। কা হুয়া বুটুয়া আছে এখানে? সবাই বসুন্ধরা ফলস যাবো, যা সবাই বসুন্ধরা যাবে বলছে। বসুন্ধরা ফলস, এদিকে বসুন্ধরা ফলস।